নমস্কার বন্ধুরা, আপনাদের কারোর বয়স 50 পেরিয়েছে বা কারোর বয়স 60কে ছুঁই ছুঁই করছে। জীবনের সঙ্গে অনেকেই সঙ্গী করে ফেলেছেন অনেক রকম অসুখে। তাদের মধ্যে একরকম অসুখ ইউরিক অ্যাসিড। কি খাবো আর কি খাবো না, এই নিয়ে চলছে বাড়িতে সর্বক্ষণ বিদ্রোহ। স্বামীর সাথে স্ত্রী, মায়ের সাথে ছেলে, বা পাচক পাচিকার সঙ্গে গৃহকর্তা। কোন জিনিসটা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে আর কোন জিনিসটা খেলে ইউরিক অ্যাসিড কমে, এই নিয়ে অনবরত চর্চা। আর তাহারই সমস্যা সমাধানে আমি ডক্টর A.K. দত্ত আজকে ইউরিক অ্যাসিড সম্বন্ধে একটা প্রতিবেদন জানাচ্ছি। প্রথম কথা আসি, ইউরিক অ্যাসিড জিনিসটা কি। প্রথম কথা জানেন, ইউরিক অ্যাসিড হলো আমরা যে পিউরিন সমৃদ্ধ প্রোটিন খাই, সেই প্রোটিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। এবার ধরুন প্রোটিন কি, আমরা যে প্রোটিনটা খাই দুরকম প্রোটিন। একটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন বা প্রাণীজ প্রোটিন, যেমনি মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন। আর ভেজিটেবল প্রোটিন যেমনি ডাল, বীজ, বিভিন্ন দানা শস্য। যে প্রোটিনই আমরা খাই না কেন এগুলোকে বলে কমপ্লেক্স প্রোটিন। আমরা এই প্রোটিনগুলো খাইলাম, এই প্রোটিনটা খাওয়ার পরে আমাদের মুখগহ্বর দিয়ে প্রথমে গলনালীতে আসি, তারপর স্টোমাকে যায়। প্রথমে বলে রাখি, মুখগহ্বরে এই যে প্রোটিনকে ভাঙবার কোনো এনজাইম নেই। স্টোমাকে আসার পরে স্টোমাকে আমরা জানি প্রচুর পরিমাণে HCl থাকে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং পেপসিন। এই পেপসিন আর হাইড্রোক্লোরিক কিছুটা প্রোটিনকে ভাঙে। তারপরে খাদ্যদ্রব্যগুলো, প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্যগুলো স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইনে আমাদের অগ্নাশয় থেকে কিছু উৎসেচক নিঃসৃত হয়, বা জুস যেগুলো নিঃসৃত হয়, তাদের মধ্যে হচ্ছে মেন ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর কার্বোঅক্সিপেপটিডেজ। এই এনজাইমগুলো সহায়তায় প্রোটিনকে আরো ছোট ছোট ভেঙে ফেলা হয়। তাহলে ভেঙে প্রোটিনটা ভাঙতে 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 এই ইন্টেস্টাইনে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড হওয়ার পরে এই প্রোটিনগুলো কোথায় যায়? এদের গন্তব্যস্থল হচ্ছে লিভার। তাহলে রক্তের মাধ্যমে এরা লিভারে গিয়ে পৌঁছয়। এখানে এতে ব্রেকডাউন করে প্রয়োজনীয় শক্তি এরা উৎপাদন করে। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে প্রোটিন ডাইজেশন এবং ব্রেকডাউন অফ দ্য প্রোটিন, তাকে বলছি প্রোটিন মেটাবলিজমস। এই প্রোটিনটা ভেঙে যাওয়ার ফলে দুটো পার্ট তৈরি হয়, একটা হচ্ছে নাইট্রোজেনাস এন্ড প্রোডাক্ট, একটা হচ্ছে নন নাইট্রোজেনাস এন্ড প্রোডাক্ট। নাইট্রোজেনাস এন্ড প্রোডাক্টের মধ্যে পড়ছে অ্যামোনিয়া, ইউরিয়া আর ক্রিয়েটিনিন। এই ইউরিয়া আর ক্রিয়েটিনিনটা আমাদের রক্তেতে মেশে এবং রক্তের মাধ্যমে এরা আস্তে আস্তে কিডনিতে যায় এবং ইউরিনের মাধ্যমে শরীর থেকে নিষ্কৃত হয়, মানে এক্সক্রিটেড হয়ে যায়। এবার আসছি নন নাইট্রোজেনাস প্রোডাক্ট। নন নাইট্রোজেনাসের প্রোডাক্টের মধ্যে যেটা হচ্ছে মেনলি হয় গ্লুকোজ। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ হওয়াটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। এরপর আসে তৈরি হয় কিটোন বডি। এই কিটোন বডিটা খুব ইম্পর্টেন্ট। এই কিটোন বডি থেকে আমরা যখন স্টারভেশনে থাকি, যখন আমাদের গ্লুকোজে মানে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, তাকে বলে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন, তখন ইট প্রোভাইডস দ্য এনার্জি টু দ্য ব্রেন টিস্যু অ্যান্ড আদার টিস্যু অফ দ্য বডি। শরীরে এই টিস্যুগুলোতে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তাহলে কিটোন বডি খুবই এসেন্সিয়াল আমাদের ক্ষেত্রে। এরপর আসি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। সেই ফ্যাটি অ্যাসিড ট্রান্সফর্ম ইন্টু অ্যাডিপোজ টিস্যু, আমাদের শরীরে চর্বির আকারে জমা থাকে। এছাড়াও যে প্রোডাক্টটা তৈরি হয় কিছু পিউরিন আর কিছু পিরিমিডিন।
এবার দেখছি প্রোটিন যেটা আমরা খাচ্ছি তার ফলে কিছু পিউরিন উৎপন্ন হচ্ছে। আমরা এবার বললাম পিউরিন সমৃদ্ধ প্রোটিন খেলে সেই প্রোটিন যেটা আমরা ইনটেক করছি পিউরিন সেটাও ভাঙবে। প্রশ্ন কোথায় ভাঙবে? এই পিউরিনটা ভাঙছে আমাদের সেলে। সেলের মধ্যে সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরা ভেঙে যায়। এবার দেখি সেল বলতে আমরা একটু ছোট্ট ধারণা দিই। আমরা প্রাণী সেল, যে সেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মেন কম্পোনেন্ট আপনারা জানেন আরএনএ অ্যান্ড ডিএনএ। এবার বলি এই যে পিউরিন, অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, এর নাইট্রোজেনাস বেস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য ডিএনএ অ্যান্ড আরএনএ। তাহলে দেখছেন যখন সেল ভাঙছে অ্যালং উইথ দ্য প্রোটিন ব্রেকডাউন করছে, তখন এই পিউরিনটা ভেঙে যাচ্ছে। এই ভেঙে গিয়ে তার এন্ড প্রোডাক্ট যেটা হচ্ছে সেটাকে বলছি ইউরিক অ্যাসিড। এবং এই ব্রেকডাউনের পর কিছু রিসিনথেসিস অফ দ্য প্রোটিন পিউরিন হচ্ছে, সেই থেকে পিউরিন আবার সংশ্লেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে শরীরের মধ্যে পিউরিন যেটা পিউরিন সমৃদ্ধ প্রোটিন আমরা যেটা খাচ্ছি সেই পিউরিনটা সেলের মধ্যে ভেঙে গিয়ে এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। যদি আমরা বেশি পরিমাণে পিউরিন সমৃদ্ধ প্রোটিন খাই তাহলে বেশি পরিমাণে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হবে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে হাইপার ইউরিসিমিয়া। তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়াটাকে বলছি হাইপার ইউরিসিমিয়া। কি হবে? যে অতিরিক্ত যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আমাদের শরীরে ছোট ছোট জয়েন্ট পেস বা বড় পেসের মধ্যে ইউরেট ক্রিস্টাল, যেগুলো ছুঁচের মতো জমা হবে এবং তাতে খুব ইনফ্লামেশন অ্যান্ড পেন হবে, ব্যথা যন্ত্রণা হবে। এটাকে কন্ডিশনটাকে বলছি গাউট বা গাউটি আর্থ্রাইটিস। এবার অতিরিক্ত ইউরিক অ্যাসিড যদি কিডনির মাধ্যমে আমরা জানি বেরিয়ে এক্সক্রিটেড হয়, সেটা যদি না বেরোতে ঠিক মতো পারে তাহলে আমাদের রেনাল স্টোনও গঠন করে। তাহলে আমরা দেখছি যে এই যে পিউরিন থেকে যে এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড, অতিরিক্ত হলে আমাদের শরীরে এই প্রোডাক্টগুলো ক্ষতি সৃষ্টি করছে। তবে প্রশ্ন জাগে, ইউরিক অ্যাসিড কি শুধু ক্ষতি করে, কোনো কি উপকার করে? হ্যাঁ বন্ধু, উপকার করে। ইউরিক অ্যাসিড যেটা আমাদের করে, ইউরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট। মানে ইউরিক অ্যাসিড শরীরে আমাদের থাকা বাঞ্ছনীয়। কেন? ইট হেল্পস টু রিপেয়ার দ্য সেল ড্যামেজ হলে সেটা রিপেয়ার করতে সহায়তা করে। এবং তাছাড়া ইট অলসো দ্য অ্যাক্টিভেট দ্য ইমিউন সিস্টেম অফ আওয়ার বডি। তাহলে ইউরিক অ্যাসিড থাকাটা আমাদের বাঞ্ছনীয়। থাকলে আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে বুস্টিং হয়, মানে অ্যাক্টিভেটেড হয়। এবার তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই যে ঘটনাটা হলো পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হওয়াটাকে, এই যে ঘটনাটাকে বলা হচ্ছে পিউরিন মেটাবলিজমস। এই পিউরিন মেটাবলিজমটাকে যদি অতিরিক্ত হয় তাহলে কন্ডিশনটাকে আমরা জানলাম হাইপার ইউরিসিমিয়া। তাহলে আমাদের কাছে সহজ হলো যে আমাদের এই পিউরিনের সোর্স কি। তাহলে একটা আমরা সোর্স হচ্ছে ডায়েট। আমরা যদি পিউরিন সমৃদ্ধ খাবার খাই সেটা হচ্ছে ডায়েট। আর দ্বিতীয়ত হচ্ছে শরীরের মধ্যে পিউরিন সেলুলার মেটাবলিজম থেকে সিনথেসিস হয়েও তৈরি হয়। তাহলে টু সোর্স অফ দ্য পিউরিন আমাদের শরীর থেকে আমরা পাচ্ছি। এবার বন্ধু বলি যে আমাদের শরীরের স্বাভাবিক মাত্রা কত। মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2.5 to 6 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্ত। পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3.5 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্ত। এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা। এরপর আপনাদের কাছে আপনারা বুঝতে পারছেন এর অতিরিক্ত কন্ডিশনটাকের জন্যে আমাদের শরীর বিঘ্নিত হয়। এবার দেখছি এই যে খাদ্যদ্রব্যটা যেটা বলছি আমরা, যে অতিরিক্ত পিউরিন সমৃদ্ধ খাদ্যদ্রব্যগুলো কি, যে প্রোটিনগুলো আমাদের পিউরিনটা বেশি থাকে। দেখা গেছে যে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে পিউরিনটা বেশি,
বেশি পরিমাণ থাকে হচ্ছে রেড মিট, লাল মাংস। সেটা হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, শূকরের মাংস। এদের মধ্যে পিউরিনের পরিমাণটা বেশি থাকে। এবং তাছাড়াও এর যে মিট, অর্গ্যান মিট বলতে যেটা বোঝায় যে এই সবের লিভার, কিডনি, ব্রেন আমরা অনেকে খেয়ে থাকেন, এবং সেক্ষেত্রে দেখা যায় তাতে পিউরিনের মাত্রা আরও বেশি থাকে। এছাড়াও কিছু পাওয়া যাচ্ছে সি ফুড যেগুলো আমরা খাই, মানে আমাদের দেশে অতটা খাওয়া হয় না, বিদেশে খাওয়া হয়। সেই সি ফুডের মধ্যে এখানে প্রচলিত আছে সার্ডিন বলে একটা মাছ, টুনা বলে একটা মাছ। সেই মাছের মধ্যে পিউরিন বেশি থাকে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এই অ্যানিম্যাল প্রোটিনগুলোর মধ্যে যেগুলো রেড মিট বা সি ফুডগুলো খেলে অতিরিক্ত পিউরিন থাকার ফলে ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায়। এবার প্রশ্ন আসে, তাহলে ভেজিটেবল প্রোটিনে কি পিউরিন আছে? হ্যাঁ, আছে বন্ধু, তবে তার মাত্রা খুব কম। তাদের মধ্যে আমরা যে ভেজিটেবল প্রোটিনগুলো সাধারণত খাই, যেমনি পালং শাক, কপি, টমেটো, তাদের মধ্যে যেগুলো আছে মাত্রাটা কম। যেমন আপনাকে টমেটোর ক্ষেত্রে বলি, টমেটোর ক্ষেত্রে 7 to 12 মিলিগ্রাম পার 100 গ্রাম অফ টমেটো, তাহলে অনেক কম। ইন কম্পারিজন যদি আমরা মাটন খেতে যদি বলি, লাল মাংস, তাতে দেখা যাচ্ছে 180 to 220 মিলিগ্রাম পার 100 গ্রাম, তাহলে অনেক বেশি। এবং তার চেয়ে বেশি হচ্ছে অর্গ্যান মিট, যদি মনে করেন মেটে, তাতে পাওয়া যাচ্ছে 300 থেকে 500 মিলিগ্রাম পার পিউরিন পার 100 গ্রাম, তাহলে অনেক কম্পারেটিভলি বেশি থাকে। সেই জন্যে দেখা গেছে যে ভেজিটেবল প্রোটিনে পিউরিনের মাত্রা কম, এবং সেগুলো যদি ইনটেক করা হয় তাতে অতটা ইউরিক অ্যাসিড বাড়ে না। এবার দেখা গেছে যে মাশরুম বলে একটা আমাদের ভেজিটেবল প্রোটিন আছে, তার মধ্যে পিউরিন বেশি থাকে। অ্যাসপারুলা বলে একটা শাক আছে, তার মধ্যে পিউরিনটা বেশি থাকে। তবে বন্ধু, যাদের ইউরিক অ্যাসিড হাই আছে তারা ভেজিটেবল প্রোটিন খেতে পারেন, কিন্তু অতিরিক্ত হারে খাওয়াটা সঠিক নয়। এবার জেনে রাখা দরকার, এই ভেজিটেবল প্রোটিন সম্বন্ধে অনেক সমীক্ষা করা হয়েছে। দেখা গেছে 2004 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ দ্য মেডিসিনেতে একটা সমীক্ষা করা হয়েছিল। সেখানে 47,000 মানুষের ওপর একটা পরীক্ষা করা হয়, তাদের ভেজিটেবল প্রোটিন খাওয়ানো হয়। তা থেকে দেখা গেছে যে সেই ভেজিটেবল প্রোটিন খাওয়ার ফলে তাদের সেরমভাবে ইউরিক অ্যাসিড বাড়েনি। তাহলে দেখা যাচ্ছে যে ভেজিটেবল প্রোটিন খাওয়াতে ততটা ইউরিক অ্যাসিড বাড়ে না, যতটা না বাড়ে অ্যানিম্যাল প্রোটিন খাওয়াতে বা রেড মিট খাওয়ার ফলে বা সি ফুড খাওয়ার ফলে। এছাড়াও বন্ধু বলে রাখি, এছাড়াও যদি অ্যালকোহল আপনারা যদি খান, তাতেও কিন্তু ইউরিক অ্যাসিড অনেক বাড়ে। স্পেশালি অ্যালকোহলের মধ্যে বিয়ার যদি বেশি খাওয়া হয় তাতে ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যেতে পারে। এই ইউরিক অ্যাসিড তাছাড়াও আমাদের বাজারে এখন দেখা যায় সফট ড্রিঙ্কস খাওয়ার একটা প্রবণতা আছে। এই সফট ড্রিঙ্কসের মধ্যে হাই কনসেন্ট্রেট ফ্রুক্টোজ থাকে, সিরাপ যে মেশানো হয়, তাতেও ইউরিক অ্যাসিড অনেক হারে বেড়ে যায়। এবার এটা হলো খাদ্যদ্রব্য। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন মেটাবলিক ডিজিজের জন্যে ইউরিক অ্যাসিড বাড়ে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশনস, ওবেসিটি, হাইপোথাইরয়েডিজমস এবং ক্যান্সার, এবং বিভিন্ন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করেও ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায়। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউরিক অ্যাসিড বাড়া বিভিন্ন ধরনের কন্ডিশনের ওপর নির্ভর করছে। তাহলে আপনারা কখনো সেলফ মেডিকেশন করবেন না। সেলফ ডিটেকশন করলেন ইউরিক অ্যাসিড, আর সাথে সাথে একটা ওষুধ, বাজারে চলতি ওষুধ খেয়ে নিলেন, সেইরকমভাবে ট্রিটমেন্ট কখনো সম্ভব নয়। এবার দেখুন যে ইউরিক অ্যাসিড আপনার অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগবে, আচ্ছা আমি তো ইউরিক অ্যাসিড পিউরিন সমৃদ্ধ বেশি প্রোটিন খাই না, আমার ইউরিনারি কোনো সিস্টেমটা ভালো, ইউরিয়া ক্রিয়েটিনিন নর্মাল, আমি এদিকে আমার ইউরিক অ্যাসিড কেন বেড়ে যাচ্ছে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মধ্যে আসতে পারে।
হ্যাঁ বন্ধু, এটার আর একটা কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ার জন্য আরও একাধিক কারণ আছে। আপনাদের প্রথমে বলেছিলাম পিউরিন মেটাবলিজমস। এই পিউরিন মেটাবলিজমটা যে হতে গেলে আপনাদের দেখা গেছে যে কতগুলো এনজাইম দরকার হয়। নাম্বার 1 এনজাইম হচ্ছে জ্যানথাইন অক্সিডেজ। নাম্বার 2 হচ্ছে হাইপোজ্যানথাইন গুয়ানিন ফসফোরিবোসিল ট্রান্সফারেজ। নাম্বার 3 হচ্ছে অ্যাডিনিন ফসফোরিবোসিল ট্রান্সফারেজ। এইসব এনজাইমগুলোর দেখা গেছে ডিফিসিয়েন্সি হলে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায়। যেমনি আপনাদের একটা বলি, তাহলে দেখা যাচ্ছে যে পিউরিন মেটাবলিজমটা যদি ইফ অ্যাফেক্টেড বাই দ্য এনজাইমস, যদি এনজাইম দ্বারা কোনো রকমের ডিফিসিয়েন্সি হয় তার ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। একটা আপনাদের ছোট্ট ডিজিজ জেনেটিক ডিসঅর্ডার বলি লেজ নিহান সিনড্রোমস। এখানে দেখা গেছে যে হাইপোজ্যানথাইন গুয়ানিন ফসফোরিবোসিল ট্রান্সফারেজ যে এনজাইমের ডিফিসিয়েন্সির জন্য একটা নিউরোলজিক্যাল সেন্সোরিয়াল ডিসঅর্ডার তৈরি হয়। এটা টোটালি হচ্ছে জেনেটিক অসুখ। এখানের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড এই এনজাইমের ডিফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। তাছাড়া দেখা যাচ্ছে অ্যাডিনিন ফসফোরিবোসিল ট্রান্সফারেজ এই এনজাইমের ডিফিসিয়েন্সির জন্য রেনাল স্টোন হয়। এটাও একটা জেনেটিক ডিসঅর্ডার। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে বিভিন্ন কারণের জন্যে এই ইউরিক অ্যাসিডটা এলিভেটেড করবে। তাহলে কখনোই আপনি সেলফ মেডিকেশন করবেন না। আপনার এই যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আপনাকে যে কোনো দক্ষ চিকিৎসকের কাছে যেতে হবে। তিনি আপনার কারণটা নির্ধারণ করবেন এবং সেই মতো অ্যাকর্ডিংলি আপনাকে চিকিৎসা করাবেন। সে আপনি অ্যালোপ্যাথিকই করান, হোমিওপ্যাথিক করান, আয়ুর্বেদিক করান বা ইউনানি থেরাপি করান, যে থেরাপি আপনি করুন না কেন অ্যাকর্ডিংলি সেইভাবে কারণ নির্দেশ করে চিকিৎসা করাতে। আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে যে ডায়াগনোসিস ইজ দ্য 50% কিওর। আপনি যদি সঠিক ডায়াগনোসিস করেন তাহলে আপনার অসুখ 50% আপনি কিওর করতে পারবেন। আমি ডক্টর A.K. দত্ত, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আমাদের সিস্টেমে যেভাবে আমরা চিকিৎসা করি, আমরা ইউরিক অ্যাসিড পেশেন্ট যদি গাউটি আর্থ্রাইটিস থাকে বা আদার সিমটমস নিয়ে থাকে, সেই সিমটমসগুলোকে আমরা অবজার্ভ করে তার সিমটমসগুলোকে কালেক্ট করি। তারপর কালেকশন অফ অল দ্য সিস্টেম মানে অল সিমটমসটা কালেকশনের পরে ইভ্যালুয়েশন অফ দ্য সিমটমস করি। ইভ্যালুয়েশন করার পরে আমাদের এখন অনেক সফটওয়্যার এসে গেছে রেপার্টারাইজেশন করার জন্য। তার প্রয়োগ করে আমরা একটা নির্দিষ্ট কনস্টিটিউশনাল ওষুধ নির্ধারণ করি এবং সেই ওষুধটা যদি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট টাইমে যদি আপনি প্রয়োগ করা যায় তাহলে দেখা যায় পেশেন্টকে সম্পূর্ণরূপে ইউরিক অ্যাসিড থেকে, আপনার ইউরিক অ্যাসিডের ব্যাধি থেকে, ইউরিক অ্যাসিড থেকে না, ইউরিক অ্যাসিডের যে সিমটমস থেকে বা কষ্ট থেকে আমরা মুক্ত করতে পারি। এটাই হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম অফ দ্য মেডিসিনস। যে মেডিসিনগুলো বেশি ব্যবহার হয় তাদের মধ্যে বলে রাখি কলচিকাম, লাইকোপোডিয়াম, লিডাম, ব্রায়োনিয়া, নাক্সভমিকা, সালফার, আর্টিকা ইউরেন্স। এই মেডিসিনগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, কিন্তু এর মানে নয় ইট ইজ দ্য স্পেসিফিক ওষুধ। এগুলো আপনি খেলেন আপনার অসুখ কমে যাবে। এখানে যেতে গেলে আপনাকে নির্দিষ্ট কোনো ডক্টরের কাছে যেতে হবে, অ্যাকর্ডিংলি তার নির্দেশ মতো যদি ওষুধ খান তাহলেই আপনি সুস্থ হবেন। হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ নেই, অল দ্য সিমটমেটিকভাবে আপনাকে নির্দিষ্ট ডাক্তারের নির্দিষ্ট পর্যবেক্ষণে থাকলেই আপনি সুচিকিৎসা পাবেন। এরপর বলে রাখি যে বন্ধু, আপনার এই সিমটমসের সঙ্গে ডায়াগনোসিস হলো, সিলেকশন অফ দ্য মেডিসিন হলো, আমরা তারপরে জোর দিই দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ডিজিজ। এই ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। যে ইউরিক অ্যাসিড পেশেন্টের প্রথমে বলেছিলাম যে ডায়েটারি ম্যানেজমেন্ট, কি খাবো কি খাবো না, সেই খাওয়ার মধ্যে বলেছিলাম রেড মিট টোটালি বন্ধ রাখতে হবে এবং সি ফুড বন্ধ রাখতে হবে। তারপরে যেটাকে বলি
আমরা যে খাওয়া দাওয়ার মধ্যে যেগুলো ইউরিক অ্যাসিড কমায় ডায়েটারি ম্যানেজমেন্টের মধ্যে দেখা গেছে, বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা বা পত্রিকায় দেখা গেছে সাইট্রাস জাতীয় ফুড, মানে আমরা লেবু জাতীয় যদি লেবু বা সাইট্রাস ফল খাই তাহলে ইউরিক অ্যাসিড অনেক কমায়। তারপরে গেছে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস। লো ফ্যাট বলতে কম চর্বিযুক্ত, যেটা ডেয়ারি, দুধ খেতে পারেন, আপনি পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, তাতেও ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক কমায়। 3 নম্বর হচ্ছে হাই ফাইব্রাস সবজি, যেটাকে যে সবজিতে মানে ফাইবারটা বেশি আছে সেই ধরনের সবজি আপনাকে খেতে হবে। তাছাড়া আপনাকে বলি গ্রিন টি যদি আপনি খান তাই ইট ইজ অ্যাক্টস অ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট, সেটাকে ইউরিক অ্যাসিডকে কমাতে অনেক সহায়তা করে। তারপর আপনাকে লাস্ট অ্যাডভাইস দিই, ইউ হ্যাভ টু টেক মানে নির্দিষ্ট পরিমাণ জল খেতে হবে। জল যদি বেশি খাওয়া হয় ইউরিক অ্যাসিডের মাত্রাটা কমে যাবে, কিন্তু এর মানে এই নয় সেই জলের পরিমাণটা একজন ডাক্তারবাবুর নির্দেশ মতো হবে। জল খেতে বললাম মানে আপনি গ্যালন গ্যালন জল খাবেন না, নির্দিষ্ট অনুপাতে যদি আপনি জল খান তাহলে আপনার ইউরিক অ্যাসিডের এই কষ্টটা অনেক বেটার থাকবেন। তাহলে আমরা দেখছি যে কোনো অসুখকে থামাতে গেলে সিলেকশন অফ দ্য মেডিসিন ইজ দ্য অ্যাকিউরেট করতে হবে, ডায়াগনোসিস ইজ দ্য অ্যাকিউরেট করতে হবে, এবং তার সঙ্গে যদি আমরা ম্যানেজমেন্ট ঠিক মতো করি তাহলে আমরা সম্পূর্ণরূপে হোমিওপ্যাথিক সিস্টেমে ইউরিক অ্যাসিডের জন্য যে অবস্থা তৈরি হচ্ছে, যে গাউটি বা বিভিন্ন অবস্থা হচ্ছে, সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবো। হোমিওপ্যাথিকে কোনো স্পেসিফিক ওষুধ নেই, অন দ্য বেসিস অফ দ্য সিমটমস আমরা ওষুধ দিয়ে থাকি এবং মানুষকে সুস্থ করতে পারি। ওই জন্যে দ্যাট ইজ দ্য হবে হাইয়েস্ট আইডিয়াল অফ দ্য কিউর। তাহলে বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমার এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।